বন্ধুরা নমস্কার, যতন খুলুমখা। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপির বিভিন্ন বিধায়কদের বাড়ি ঘরে যুবক যুবতীদের ভিড়টা কমে যাওয়ার পরে কিছুদিন আগে যা খবর পেলাম আর কি, আমার বাড়িতে বসে একজন বলে গেছে, এক যুবক বলে গেছে যে বিজেপির একজন কংগ্রেসি বিধায়ক, মানে বিজেপিতে আছে, ছিল কংগ্রেসে, বিজেপিতে আছে এখন, নিজের বাড়িতে কিছু ছেলেকে ডাকলেন, পোলাপাইনটা ডাকলেন আর কি, ডেকে জিজ্ঞেস করলেন যে তোরা আর এখন আর আসস না কেন। তখন তারা বলল যে দাদা, দিল্লির যা অবস্থা ভালো না, দিল্লিতে এখন আর সংখ্যাগরিষ্ঠতা নাই, সরকার কতক্ষণ থাকবো কেউ জানে না, এই অবস্থাতে এখন পার্টি করলে সমস্যা আছে, এই কারণে ঘরেই থাকি। তখন নেতা বিধায়ক নাকি তাদেরকে বলল যে তোরা এত চিন্তা করস কেন, আমরা আগে কোন পার্টি করতাম, আমরা ওখানে বিজেপিতে আছি, যদি কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় আয়ে আমরা কই থাকুম, আমরা এখন বিজেপিতে আছি, আমরা তখনও কংগ্রেসে থাকুম, আমরা ওখানে পাওয়ারে আছি, তখনও পাওয়ারে থাকুম, তোরা চিন্তা করার কিছু নাই, আমি আছি না, আমি আছি, মানে তোরার চিন্তার আর কোনো কারণ নাই। এই বলে বলে তাদেরকে সাহস দিলেন। এখন তাদের মধ্যে কিছু কিছু ছেলে আবার কাজ করছে, আবার এমএলএর বাড়িতে আসা যাওয়া করছে, আবার পার্টির মিটিং টিটিংয়ে আসা যাওয়া করছে, এখন আবার উৎসাহ অল্প অল্প, যদিও মনের মধ্যে এখন আর আগের মতো আত্মবিশ্বাস নাই, আগের মতো সাহস আর না, উৎসাহ নাই, কিন্তু তবুও যেহেতু এমএলএ বলেছে যে প্রয়োজন হলে সেইখানে গিয়েও সব কিছু টিকিয়ে রাখা হবে, চিন্তা করার কিছু নাই, এখনও যেভাবে আছো তখনও সেইভাবেই থাকবে। এই কথাটা একজন কংগ্রেস কর্মী আমাকে বলেছেন। কংগ্রেস কর্মী যখন কথাটা বলছিলেন আমাকে, তখন আমি মনে মনে এই কারণে হাসছিলাম যে আমার তখন মনে পড়ছিল এই কথাটা গত 1-1.5 মাসের মধ্যে আরও কম করে 10 থেকে 15 জনের মুখে শুনেছি আমি। এর মধ্যে একজন আরএসএসের স্বয়ংসেবক আছে যে বিজেপির সঙ্গে জন্য কাজ করছে। এই স্বয়ংসেবক আমাকে বলছিল যে দাদা, যদি দিল্লিতে গভর্নমেন্ট না থাকে তাহলে কংগ্রেস থেকে যারা এসেছে তারা তো কংগ্রেসে চলে যাবে, তাদের জন্য তো কোনো প্রবলেম নাই, তারা তাদের নেতারা তাদের কথা ভাবে, আমরা কি করব, আমরা তো কংগ্রেসে গিয়ে দাদা টিকতে পারবো না, আমরা কংগ্রেসের কালচারের সঙ্গে আমাদের মিলে না, আমরা কি করব, আমরা না কংগ্রেসে যেতে পারবো না, আর বিজেপিতে থেকে তো তখন কোনো লাভ হবে না, তখন আমরা কি করব দাদা, আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি? তো উত্তর দেওয়ার তো আমার দায়িত্বও নাই, আমার কাছে সুযোগও নাই, ক্ষমতাও নাই, কিছুই নাই। তো সুতরাং এই উত্তর আমি দিতে পারিনি, আমি শুধু শুনলাম তাদের ভেতরের যন্ত্রণা, তাদের টেনশন, উদ্বেগ, এগুলি সব বুঝতে পারলাম, কিন্তু উত্তর যারা দেওয়ার তারাই উত্তর দিতে পারবে, যাদের কাছে অথরিটি আছে তারা উত্তর দিতে পারবে। তো এইটা শুনলাম আরএসএসের স্বয়ংসেবকের মুখ থেকে। আর বিজেপির কিন্তু স্বয়ংসেবক না, কিন্তু বিজেপি করে এরকম 2-3 জনের কাছ থেকে এই গত 1.5-2 মাসের মধ্যে একাধিকবার আমি শুনেছি যে দাদা, মানে তারা ভবিষ্যতের কথা ভেবে খুব উদ্বিগ্ন, কি হবে, তারা বারবার ফোন করে এই কারণে তারা বুঝতে চায় দিল্লি সরকারটা টিকবে কি না। তাদের মনে হয় যে দাদা যেহেতু খবরাখবর রাখে দেশ দুনিয়ার, দাদা এগুলি ভালো বোঝে, তো তার কারণে তারা ফোন করে তারা বারবার এটা বোঝার চেষ্টা করে। এখন দিল্লিতে সরকার টিকিয়ে রাখার ক্ষমতা আমার নাই, ফেলে দেওয়ার ক্ষমতা আমার নাই, আর আমাকে বলে নরেন্দ্র মোদী পদত্যাগ করবেন না, আবার আমাকে বলে রাহুল গান্ধী অনাস্থা প্রস্তাব আনবেন না। তো সুতরাং আমি তো কাউকে এইভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি না, কিন্তু যতটুকু যা আমি বুঝি সেগুলি তো আমি আমার ভিডিওতে বলি, সরাসরি বলি, সেইখান থেকে অনেকে হয়তো অনেক কিছু বোঝার চেষ্টা করেন। কিন্তু সার্বিকভাবে যা সবাই নিউজের মধ্যে দেখছেন, বিভিন্ন নেতাদের ভাষণ বক্তব্য শুনছেন, সব কিছু শুনে টুনে তাদের একটা নিজের মতন করে ধারণা তৈরি হচ্ছে। এই ধারণাটা কারোর মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে যারা বিজেপিতে আছে। আবার এই একই ধারণা কংগ্রেসে থাকা অনেকের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে। কীরকম? কংগ্রেস কর্মীদের অনেকে আমাকে এই কথাগুলো বলেছে। এই কথাগুলো কিন্তু শুধু একজন এমএলএর কথা আমাকে কেউ ঘরে বসে বলে গেছে, এইটা কিন্তু শেষ না। এইটা সাব্রুম থেকে ধর্মনগর, মানে উত্তর ত্রিপুরা থেকে শুরু করে দক্ষিণ ত্রিপুরা পর্যন্ত প্রায় সর্বত্রই এখন অনেক বিধায়কের কাছে এইটাই একমাত্র আপনার কথা, যেটা দিয়ে তারা তাদের আশেপাশের ছেলে মেয়েরা যারা ঘরে বসে যাচ্ছে তাদেরকে আবার ময়দানে নামাচ্ছে। তারা এইটাই বোঝানোর চেষ্টা করছে যে দেখো, আমরা তো কংগ্রেস থেকে এসেছি, সুতরাং কংগ্রেস যদি ক্ষমতায় আসে, আমরা তো ওইটা তো আমাদের আসল বাড়ি না,
সুতরাং ওইখানে আমাদের তো একটা আধিপত্য থাকবেই, ওইখানে তো সবাই আমাদের লোক, আমাদের পরিচিত লোক। সুতরাং তোমরা টেনশন করো না, সেই রকম সিচুয়েশান হলে আমরা আবার তোমাদেরকে ম্যানেজ করে দেবো। তোমরা এখন যেভাবে আনন্দে আছো তখনও সেইভাবে আনন্দে থাকতে পারবে। এটা বিভিন্ন জায়গাতে অনেক এমএলএই নাকি এই কথাগুলোই তাদের কর্মীদেরকে বোঝাচ্ছেন, বুঝ দেওয়ার চেষ্টা করছেন। তো যারা বুঝতে পারছে, যারা বিশ্বাস করতে পারছে তারা মেনে নিচ্ছে, যারা বিশ্বাস করতে পারছে না, ভরসা রাখতে পারছে না, তারা মানছে না। কিন্তু কংগ্রেসের মধ্যে, কংগ্রেস কর্মীদের অনেকের মধ্যে এটা আতঙ্ক কেন, আশঙ্কা কেন? কারণ কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব অনেক আগের, পুরনো, এটাই কংগ্রেসের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছু সবাই জানে। কংগ্রেস আছে মানে কংগ্রেসের মধ্যে গোষ্ঠী থাকবে, গোষ্ঠী থাকলে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে টেনে নামানোর চেষ্টা করবে, বা এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর দ্বন্দ্ব থাকবে। যদিও এই দ্বন্দ্বটা কিন্তু বাইক বাহিনী দিয়ে বাড়ি ঘরে হামলা টামলার পর্যায়ে কোনোদিনই কংগ্রেসের মধ্যে ছিল না। এটা ছিল একজনকে প্রেসিডেন্ট হওয়ার, পিসিসি প্রেসিডেন্ট হওয়া থেকে আটকানোর জন্য, আর যে প্রেসিডেন্ট হয়ে গেছে তাকে প্রেসিডেন্টশিপ থেকে টেনে নামানোর জন্য। এই ধরনের লড়াই কংগ্রেসের। এটা রাজনীতিতে একেবারে মারাত্মক কোনো খারাপ কিছু না, রাজনীতিতে এইটুকু তো করাই যায়। আর বাদবাকি মাঝে মধ্যে কংগ্রেসের কোনো নেতার ধুতিটা টেনে দিলে, ধুতি মানে ধুতির কাছাটা যদি কেউ টেনে খুলে দেয় তাহলে সে ওই নেতার চেয়েও বড় নেতা হয়ে যায়। এই ব্যবস্থাটা আবার কংগ্রেসের মধ্যে আছে। এটা বোধহয় পৃথিবীতে আর কোনো দলের মধ্যে বোধহয় নাই, যে নেতাকে যদি একবার গালি দেওয়া যায় আর কি, বড় নেতাকে। যেমন ত্রিপুরা রাজ্যে কথিত আছে, সমীর বর্মনকে সামনে থেকে যে গালি দিতে পেরেছে, সমীর বর্মন যখন মুখ্যমন্ত্রী ছিল বা পিসিসি প্রেসিডেন্ট ছিল বা বড় একদম ক্ষমতার শীর্ষে ছিলেন, তখন সমীর বর্মনকে যারা যারা গালি দিতে পেরেছে তারা পরবর্তী সময় কংগ্রেসের অনেক বড় নেতা হয়েছে। কারণ এই কথাটাই যখন সে তার গ্রামে গিয়ে, তার পাড়াতে গিয়ে বলতে পেরেছে, আজকে সমীর বর্মনকে এই কথা বলে এসেছি, এই গালি দিয়ে এসেছি, সমীর বর্মন চেয়ে চেয়ে শুধু হেসেছে, কোনো উত্তর দেয়নি। লাস্টে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলেছে যে ঠিক আছে, এখন মাথা ঠান্ডা হয়েছে তো, খুশি তো এখন, আমাকে গালি দিয়ে তোর মানে আত্মা শান্তি হয়েছে তো, যা এখন বাড়িতে যা, খাওয়া দাওয়া কর, হ্যাঁ, আর পার্টিটা ঠিকমতো কর। শুধু সমীর বর্মনের এই কথা, এইটুকু অভিজ্ঞতার কথা সে পাড়াতে গিয়ে তখন বলেছে। সবাই বুঝতে পেরেছে যে এর মধ্যেই আগামী দিনের বড় নেতা লুকিয়ে আছে, এই আমাদের আসল নেতা। সে ওই পাড়াতে এরপরে বড় নেতা হয়ে গেছে। তো এইগুলি সব কংগ্রেসের মধ্যে অ্যালাউড, এগুলি কংগ্রেসে হয়। এগুলি বিজেপিতে তো কথা বলা যায় না, দেখলে পরে নমস্কার বলতে হবে, নমস্কার দিদি, নমস্কার দাদা, হ্যাঁ বলতে হবে। এইগুলি মনের ভেতর থেকে আসুক আর না আসুক একটা দেখাওয়া। হ্যাঁ, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারে, ভালো ভালো ড্রেস পরে, হ্যাঁ ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলা, সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করে, বা সেগুলি বললেই বিজেপিতে একদম। কিন্তু ভেতরে অন্য কিছু খেলা চললেও কিছু করার নাই। তো কথা হলো যে এই কংগ্রেসের এই গোষ্ঠী দ্বন্দ্বের কারণে বর্তমানে কংগ্রেসে থাকা অনেকের মনের মধ্যে টেনশন, যে কেউ ভাবে সিংহরায়নি ঢুকে গেল, সিংহরায় ঢুকে গেলে সিংহরায়ের যে চতুর্দিকের যে ছেলেমেয়েরা আছে তারাও তো এখানে আবার এসে ক্ষমতায় করবে। তো কংগ্রেসে দুর্দিনে আমরা আছি, তাহলে কংগ্রেসের সুদিন এলে ওরাই আবার ফিরে আসবে কেন? ওরা বিজেপিতেও আছে, পরবর্তী কংগ্রেসেও আসবে। ফলে এইটা কংগ্রেসের মধ্যে। কেউ বলে সেনবাবু যদি আসেন তাহলে সেনবাবুর পোলাবাহিনীও আসবে। তো পোলাবাহিনী ওই যারা এখন মধু খাচ্ছে তখনও তারা মধু খাবে, আমরা কি করব? আবার কেউ বলে চৌধুরী কি করব, নাথ কি করব। এগুলি কিন্তু কংগ্রেসের মধ্যে দেখবেন 5 জন বসলেই কংগ্রেসের মধ্যে চা খেতে খেতে এগুলি এখন আলোচনা। নাথ কি করব, যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে নাথ কি করব, চৌধুরী কি করব, সেন কি করব, সিংহরায় কি করব, অমুক কি করব, তমুক কি করব, এগুলি একটা আলোচনার বিষয়বস্তু। অমুককে আটকাতে হবে, তমুক কোনোভাবেই যাতে কংগ্রেসে না নেয়। সুদীপ দাসদার কাছে আমার বিশ্বাস যে এইরকম দাবির, যে কেউ বলে চৌধুরীরে নেওয়া যেত না, কেউ বলে সেনরে নেওয়া যেত না, কেউ বলে নাথরে নেওয়া যেত না, কেউ বলে অমুকরে নেওয়া যেত না, কেউ বলে তমুকরে নেওয়া যেত না, কোনো মতেই এই যে নেওয়া যায় তোনার যে দাবিটা আর কি, এই দাবিটা মানে দাবির পাহাড় সুদীপদার আশিসদার কাছে পাহাড় জমে গেছে আমি বিশ্বাস। তো এই রকম এই যে কথাগুলি বললাম, এগুলি আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই, আপনারা সবাই যার যার এলাকা থেকে নিশ্চয়ই কথাগুলো শুনছেন, এবং শুনছেন বলে আপনারা কমেন্ট বক্সে সেটা জানাবেন কমেন্ট করে। ভিডিওটা ডেফিনেটলি আপনাদের মনের কথা নিয়ে, আপনাদের অভিজ্ঞতার কথাগুলো নিয়ে ভিডিওটা। আর এই ধরনের ভিডিও তো একমাত্র এই চ্যানেলেই পান, ত্রিপুরা পলিটিক্যাল শো নামে এই যে চ্যানেলটা, শুধু এই চ্যানেলেই পান আপনাদের জীবনের, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার কথাগুলো, যে ত্রিপুরা রাজ্যে যদি পরিবর্তন হয় তাহলে কি হবে, কি হতে পারে, কার আপত্তি, কার দাবি কি ইত্যাদি, এগুলো সব আপনাদের জীবনের অভিজ্ঞতা। এই কারণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগবে ডেফিনেটলি, গ্যারান্টি দিয়ে বলছি। এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে, আর তার কারণে এটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।
ভালো থাকবেন। যতন খুলুম খা, সবাইকে নমস্কার।